হচ্ছে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, ব্যাহত স্বাস্থ্যসেবা, বেতন পাচ্ছেন না চিকিৎসা কর্মীরা। করোনার মহাসংকটেও ঘাপটি মেরে আছেন বহু বিত্তশালী, খবর নেই ধনী এমপি মন্ত্রীদেরও দায়বদ্ধতা থেকে এগিয়ে আসার আহ্বান। দেশে নতুন করোনা আক্রান্ত 709, আরও 7 জনের মৃত্যু। বিশ্বে মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সংখ্যা। দেশে প্রথম রেমডেসিভির উৎপাদন করল এসকে। 1 মাস পর মসজিদে মুসল্লিদের জুমার নামাজ আদায়, করোনা প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব, মহামারী থেকে মুক্তি পেতে বিশেষ প্রার্থনা। সেপ্টেম্বরের আগে খুলছে না ক্যাম্পাস, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেশন জটের সংখ্যা, অনলাইনে সিলেবাস এগিয়ে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা দুর্যোগেও বিশ্বব্যাপী চালু শেয়ার বাজার, উল্টো চিত্র বাংলাদেশে, দ্রুত না খুলে মুখ ফিরে নিতে পারেন বিদেশি বিনিয়োগকারীরা। এবং করোনায় থমকে আছে ক্রীড়াঙ্গন, বিরতি কাটে টাইগারদের গুরুত্ব দিতে হবে ট্রেনিংয়ে, পরামর্শ মুশফিকুর রহমান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে বন্ধ রাখা হয়েছে রাজধানীর বেশিরভাগ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যেগুলো খোলা আছে সেগুলো হচ্ছে সীমিত টেস্ট। করোনার ভয়ে রোগীরা হাসপাতাল বিমুখ হওয়ায় এই অবস্থা। এতে অনেক প্রতিষ্ঠান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতনও দিতে পারছেন না ঠিকমতো। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জরুরি পরীক্ষা নিরীক্ষা করতে না পারলে ব্যাহত হবে স্বাস্থ্যসেবা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। শুধু মিরপুরের এই ডায়াগনস্টিক সেন্টারের অন্তত 3টি শাখা, তবে একটি ছাড়া বাকি শাখাগুলো বন্ধ। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে একে একে বন্ধ হয়ে যায় সব শাখা। ধানমন্ডির বেসরকারি এই ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলেও পর্যাপ্ত রোগী না পাওয়ায় টেস্ট করানো হচ্ছে সীমিত সংখ্যক। রোগী শূন্য হয়ে পড়ায় অনেক বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বেতন দিতে পারছে না প্রতিষ্ঠানের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। রাজধানীর বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টারের প্রায় একই দশা, ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা। অথচ দেশে করোনা রোগীর চেয়ে সাধারণ রোগীর সংখ্যা অনেক গুণ বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তুর্না মিথিলা বলছেন, এতে করে ডায়াগনস্টিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংক্রমণ প্রতিরোধ করা গেলেও সাধারণ রোগীদের ভোগান্তির শেষ নেই। আমি আমার বস্তির মানুষের কথা চিন্তা করব। ঠিক আছে, তারা রাত বিরেতে হঠাৎ করে যদি আক্রান্ত হয়ে যায় এবং তাদের ধারে কাছে দেখা গেলো যে ডায়াগনোস সেন্টারটা আছে, সেখানে সে যেতে পারছে না, অথচ তার সেই ইমার্জেন্সি ট্রিটমেন্টটা লাগবে, ডায়াগনোস সেন্টারটা খোলা রাখা তার জন্য দরকার, সে এটা পারছে না, এটা একটা ভোগান্তি। আবার আমি উপকারের কথা চিন্তা করব, যে ওই যে বারবার বলছি যে সাবধানতার কথা চিন্তা করছে। করোনা সংক্রমণের মাঝে যদি পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে ডায়াগনস্টিক সেন্টারগুলো খোলা না যায়, তবে জরুরি পরীক্ষা করাতে না পারায় ব্যাহত হবে স্বাস্থ্যসেবা, বললেন ডক্টর লেলিন চৌধুরী। সব মিলে আমরা মনে করছি, যদি ডায়াগনস্টিক সেন্টারগুলিকে যথাযথভাবে উদ্বুদ্ধ করা না যায় এবং সুরক্ষা সামগ্রী দিয়ে নিরাপত্তার আওতায় আনা না যায়, তাহলে কিন্তু এই ডায়াগনস্টিক সেন্টারের খাতেও একটি বড় ধস নামবে, একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। শুধু করোনা রোগীর কথা মাথায় না নিয়ে সব সাধারণ রোগীদের নিয়ে সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। জ্বর, সর্দি, কাশি নিয়ে বিভিন্ন হাসপাতালে টেস্ট করাতে ভিড় করছে মানুষ। তবে করোনার ভয়ে অন্য শারীরিক জটিলতায় টেস্ট করাতে আসছে না কেউ। ফলে রোগী শূন্য হয়ে পড়ছে দেশের জেলা ও বিভাগীয় শহরের বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলো। ব্যুরো রিপোর্টারদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম হাসপাতাল ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী নগরীতে ছোট বড় 50টি বেসরকারি হাসপাতাল রয়েছে। পাশাপাশি রোগ নিরূপণে আরও 50 থেকে 55টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তবে করোনার অজুহাতে এখানকার বেশিরভাগ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বর্তমানে বন্ধ রয়েছে। কোনো হাসপাতালের মূল ফটক খোলা থাকলেও নেই কোনো চিকিৎসক কিংবা নার্স। এই পরিস্থিতিতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা। ইদানিং দেখা যাচ্ছে ল্যাবগুলোতে তেমন অ্যাক্টিভিটি নাই। যখনই টেস্টের জন্য আসি তখনই বলে আজকে হবে না। বেশিরভাগ ডাক্তাররা চেম্বার না করার কারণে রুগীরা আসতেছে। প্রাদুর্ভাব সৃষ্টি হওয়ার পর থেকে ডাক্তারদের পলায়ন বলতে গেলে এক ধরনের।
যদি কোনো রোগীর জ্বর সর্দি হয় তাহলেই করোনা সাসপেক্টেড লিখে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমরা প্রথমে কথা বলি, জিজ্ঞেস করি যে জ্বর কাশি সর্দি আছে কিনা, থাকলে সেক্ষেত্রে আমরা ওই সাসপেক্টেড যে হসপিটালগুলো আমরা সেখানে রেফার করি। করোনা অজুহাতে রাজশাহীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। সাধারণ রোগীরাও হাসপাতালে গিয়ে চিকিৎসকের দেখা পাচ্ছেন না। আমাদের ডাক্তারদের যে ভূমিকা, তারা যদি যথাযথভাবে দায়িত্ব যদি না পালন করেন, তাহলে এটি কিন্তু আসলেই কারো জন্যই কিন্তু সুখকর একটা বিষয়ে দাঁড়াবে না। যে ডাক্তারদের দায়িত্ব আছে করোনা রোগী নিয়ে, তারা কতটুকু কাজ করছে আমি জানি না, কিন্তু অন্যান্য রোগীও তো আছে। খুলনায় কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলেও কমেছে রোগীর সংখ্যা। তবে অভিযোগ রয়েছে চিকিৎসক না থাকায় জরুরি প্রয়োজন আসলেও মিলছে না সেবা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার মহাসংকটে ঘাপটি মেরে আছেন দেশের বহু বিত্তশালী। সরকার ও দেশের সব সুযোগ সুবিধা নিয়েও দুর্যোগে গা ঢাকা দেয়া এইসব বিত্তশালীদের প্রতারক বলে মন্তব্য করলেন অর্থনীতিবিদরা। আর যারা দেশের অর্থ পাচার ও দুর্নীতি করে এখনও ঘাপটি মেরে আছেন, তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। পরিসংখ্যানে দেশের মোট সম্পদের 28 ভাগের মালিক 5% ধনী মানুষ, যার জিডিপির 1/3। বিপরীতে দেশের নিম্ন মধ্যবিত্ত 50 ভাগ অর্থাৎ 8.5 কোটি মানুষ মিলে 20 ভাগ সম্পদের মালিক। বৈশ্বিক করোনা সংকটে দুনিয়া যখন লকডাউনে, বাংলাদেশেও কর্মহীন হয়ে পড়েছে কয়েক কোটি মানুষ। দিশেহারা এসব মানুষ খাদ্য সংকটে নেমে আসছে রাস্তায়। এদের সহযোগিতায় এখন পর্যন্ত এগিয়ে এসেছে সরকার আর হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী। প্রশ্ন উঠছে, দীর্ঘমেয়াদী এই সংকটে দেশের সুযোগ সুবিধায় বিত্ত বৈভবের মালিক বনে যাওয়া সেই মানুষগুলো কোথায়? বেগমপাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোম, সেই সব জায়গায় বিপুল পরিমাণ বিলাসবহুল সম্পদের মালিক এদেশের অনেক ধনী ব্যক্তি। তাদেরকে কেন আমরা ত্রাণতৎপরতায় দেখি না, সেটা সকলেরই প্রশ্ন। সরকারের হাতকে আমরা যত শক্ত করতে পারবো, তত বেশি সাধারণ মানুষের কাছে তার খাদ্য সহায়তা দেওয়া সম্ভব হবে। তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের যে টাকা আছে, সেটা প্রদর্শিত হোক অপ্রদর্শিত হোক, কেউ দেখতে যাবে না, আপনার গরিবের জন্য কাজ করেন। অর্থনীতিবিদরা বলছেন, ধনবাদী অর্থনীতির কারণে সম্পদ দ্রুত বিত্তশালীদের হাতে চলে যাওয়ায় এই দুর্যোগেও চাপ বাড়ছে সরকারের উপর। কিন্তু যারা দুর্বৃত্তপনা করে, দুর্নীতি করে টাকা আয় করেন, তাদের টাকার প্রতি লোভটা বেশি থাকে, মানুষের প্রতি সহমর্মিতা থাকে না। আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটাই দেখতে পাচ্ছি। বিপুল অবকাঠামোগত সুযোগ সুবিধা রাষ্ট্র তাদেরকে দিয়েছে, যেই সুযোগ সুবিধা নিয়ে তারা বিপুল পরিমাণে ধন সম্পদের মালিক হয়েছেন। এখন সময় এসেছে সেই ধন সম্পদ থেকে সাধারণ মানুষের কল্যাণে অংশগ্রহণ করার। টিআইবির নির্বাহী পরিচালক বললেন, দুর্নীতি ও অর্থ পাচারে জড়িতরা নৈতিক বা সামাজিক দায়বদ্ধতা হারালেও সৎ বিত্তশালীদের দায়বদ্ধতা থেকে এগিয়ে আসা উচিত। পাচারকৃত অর্থ যদি কোনোদিন দেশে ফেরত আনা সম্ভব হয় সরকারের পক্ষে, তখন এই ধরনের দুর্যোগময় পরিস্থিতি ছাড়াও জনকল্যাণে সেই অর্থ ব্যয়িত হবে, সেটাই আমরা আশা করব। কাজে আমার দেশে এই ধরনের দুর্যোগে সরকারের পাশাপাশি যারা সততার চর্চার মাধ্যমে বিত্ত অর্জন করেছেন, সম্পদ অর্জন করেছেন, তারা জনগণের পাশে দাঁড়াবেন, এটাই স্বাভাবিক, এটাই আমরা আশা করব। সামনের দিনগুলোতে জিডিপির সুষম বন্টন হলে মহামারী ও দুর্যোগ মোকাবেলা কঠিন কিছু নয়, এমন মত অর্থনীতিবিদদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই মহামারীতেও বেশিরভাগ জনপ্রতিনিধি যখন মানুষের পাশে নেই, তখন কেউ কেউ কাজ করছেন সাধ্যমতো। মানুষকে বাঁচাতে কেউ দিচ্ছেন খাদ্য সামগ্রী, কেউ আবার করোনার চিকিৎসায় ব্যবস্থা করছেন আইসিইউ স্বাস্থ্যসেবার। বিশেষজ্ঞরা বলছেন, সব জনপ্রতিনিধি বিভিন্নভাবে সংকট মোকাবেলায় মানুষের পাশে থাকলে করোনার ধাক্কা সামলানো সহজ হতো বাংলাদেশের। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। করোনায় দিন দিন বাংলাদেশে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন বাস্তবতায় কিছু করার সাধ্যমতো চেষ্টা করছেন কোনো জনপ্রতিনিধি, যার একজন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিন। লকডাউনে কর্মহীন চট্টগ্রাম সিটির 41 ওয়ার্ডের হতদরিদ্রের ঘরে ত্রাণ পৌঁছেছেন। এ পর্যন্ত 4 লাখ মানুষ পেয়েছে মেয়র নাসিরের নিত্যপণ্য। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের উদ্যোগে ফেনীতে চালু হয়েছে আইসিইউ সেবা। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে স্থাপিত বিশেষায়িত এই ব্যবস্থায় করোনা সংকটাপন্ন রোগীদের চিকিৎসা দেওয়া হবে। আইসিইউটা হচ্ছে একটা মেশিনের পিছনে কাজ করবেন ডাক্তার এবং টেকনিশিয়ানরা।
করোনা সংকটে মানুষের পাশে আছেন ভোলার স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলার চরফ্যাশনে 10,000 কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যপণ্য বিতরণ করেছেন তিনি। এছাড়া 28টি মাদ্রাসা ও এতিমখানায় 14.5 লাখ টাকা অনুদান দিয়েছেন জ্যাকব। যথাসাধ্য চেষ্টা করছেন জামালপুরের সাংসদ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। স্বচ্ছতার সঙ্গে সরকারি খাদ্যপণ্য নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি নিজ উদ্যোগেও চলছে ত্রাণ সামগ্রী বিতরণ। নারায়ণগঞ্জের স্থানীয় সাংসদ শামীম ওসমানের পক্ষ থেকেও রয়েছে মানুষের পাশে থাকার নানা আয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটে যারা জনগণের পাশে নেই, করোনা চলে গেলে এসব ভুলে যাবে না স্থানীয় জনগণ। কিন্তু যেহেতু তারা জনপ্রতিনিধি, আমি মনে করি তাদের বিভিন্নভাবে এই জনগণকে উদ্বুদ্ধ করার পাশাপাশি যারা নিম্ন আয়ের দৈনিক আয়ের উপরে নির্ভরশীল, এই মানুষগুলিকে খাদ্য সম্ভার পৌঁছানোর ব্যবস্থা করুন। প্রত্যেক মানুষের কাছে আবেদন করুন, আপনাদের আবেদনের অনেক মূল্য রয়েছে, যাতে বাড়ি থেকে সবচেয়ে কম মানুষ বের হয়। দেশের এই ক্রান্তিকালে সব জনপ্রতিনিধিদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস প্রসঙ্গ। দেশে করোনা আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, 24 ঘন্টায় 5,941 জনের নমুনা পরীক্ষা করে 709 জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 13,000 ছাড়িয়েছে। দেশে করোনা শনাক্তের 2 মাস পূর্তির দিনে করোনায় মৃত্যু ছাড়িয়েছে 200। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 5,707টি, নমুনা পরীক্ষা হয়েছে 5,941টি। এই সকল নমুনা পরীক্ষা করে শনাক্তকৃত ব্যক্তি 709 জন। এ পর্যন্ত শনাক্ত সংখ্যা 13,134। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 191 জন এবং এ পর্যন্ত সুস্থ 2,101 জন। মৃত্যুর তালিকায় আমাদের আজকের গত 24 ঘন্টায় নতুন করে 7 জন যুক্ত হয়েছেন। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 206 জন। বিভিন্ন দেশে লকডাউন খুলে দেয়া কিংবা শিথিল করার প্রক্রিয়া শুরু হলেও করোনা ভাইরাসের সংক্রমণ থেমে নেই। এই ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম পর্যায়ে পার হওয়ার পর দ্বিতীয় ধাপে বড় ধরনের ঢেউ আসতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা। জার্মানিতে লকডাউন শিথিলের পর আজ আরও 12 জনের মৃত্যু ঘটেছে। ফ্রান্স, স্পেন, ইতালিতে লকডাউন শিথিল করার পর প্রতিদিন 2 থেকে 250 মানুষের প্রাণহানি ঘটছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ 24 ঘন্টায় মৃত্যু 1000-এর ঘরে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত প্রায় 40 লাখ মানুষ, এদের মধ্যে প্রাণ হারিয়েছেন 3.25 লাখ মানুষ। ব্রাজিল ও রাশিয়াতে আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ। আফ্রিকায় চালানো এক জরিপের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে, সংক্রমণ রোধে পদক্ষেপে ব্যর্থ হলে এই মহাদেশে মৃতের সংখ্যা 1,90,000-এ যেতে পারে। করোনা প্রকোপ কোনোভাবেই কমছে না যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, ঘটছে হাজারো প্রাণহানি। নিউ ইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির খবর নিউজ 24-কে জানিয়েছেন সহকর্মী সুলতানুর রহমান। এরই মধ্যে এখানে মৃত্যু যেমন বাড়ছে, সেই একইভাবে আসলে জনজীবন সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এরই মধ্যে 43টা স্টেটে জনজীবন সীমিত পরিসরে শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে, কিন্তু মানুষ এই স্বাস্থ্যবিধিগুলো মানতে চাইছে না। বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনী সহ যখন ধরেন কোনো রেস্টুরেন্ট খুলছে, সেখানে মাস্ক ছাড়া প্রবেশ করা নিষেধ, কিন্তু অনেকেই চাইছে না মাস্ক ব্যবহার করতে। সেক্ষেত্রে কর্মীদের সঙ্গে ভোক্তাদের এক ধরনের দ্বন্দ্ব হচ্ছে, হাতাহাতি হচ্ছে, কোথাও গোলাগুলি পর্যন্ত হচ্ছে। এরকম একটি অবস্থায় লকডাউন শিথিল করার পর থেকে আসলে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা আবারও কিন্তু পুরো আমেরিকা জুড়ে বাড়ছে। কিন্তু এরকম একটি অবস্থায় বেকারত্বের হারও একেবারে রেকর্ড সংখ্যক। আমেরিকার ইতিহাসে কখনোই এই পরিমাণ মানুষ আসলে বেকার হয়নি, চাকরি হারায়নি। ফলে অর্থনীতির সংকটটিও খুব মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই এরকম একটি অবস্থায় জনজীবন শিথিল করা নিয়ে
ভীষণ রকম সমালোচনার মধ্যে রয়েছেন। তিনি বলছেন যে জনজীবন সচল করা হলে কিছু মানুষের মৃত্যু হবে, সেটি মেনে নিতে হবে। তার এই বক্তব্যকে দায়িত্বহীন বলে মনে করছেন অনেকেই। সবচেয়ে বড় যেটি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এই ভাইরাসটি এখন যেভাবে করে আবারও নতুন করে কিন্তু আমেরিকাতে সংক্রমিত হচ্ছে জনজীবন শিথিল করার পর থেকে, আবারও এটি আরো দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসতে পারে, এই উদ্বেগ জানাচ্ছে এখানকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। সেই সঙ্গে মানুষের ভিতরে খাদ্য সংকট দেখা দিয়েছে, মানুষের দারিদ্রতা বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ বলতে পারেন। বিভিন্ন স্থানে মানুষ লাইনে দাঁড়িয়ে থেকে খাবার সংগ্রহ করছে এবং প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে বেকার থাকার কারণে মানুষ আর্থিক সংকটে পড়ছে। একদিকে জীবনের নিরাপত্তাহীনতা রয়েছে, অন্যদিকে জীবিকার ঝুঁকি, সব মিলিয়ে একটা অবরুদ্ধ জীবন তো বটেই, কিন্তু সামনের দিনগুলো নিয়েও ভীষণ রকম অনিশ্চয়তা। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রক্রিয়ায় তড়িঘড়ি করে দেশ সচল করার উদ্যোগ নিয়েছেন, এই প্রক্রিয়াটিকে তার রাজনৈতিক উদ্দেশ্য বলে বিবেচনা করছেন তার সমালোচকরা। তারা বলছেন যে আগামী নির্বাচনে তিনি আসলে জয়ী হওয়ার জন্য অর্থনীতিকে চাঙ্গা করতে চাচ্ছেন, কিন্তু মানুষের মৃত্যুর উপর, লাশের উপর দাঁড়িয়ে অর্থনীতি কতখানি সচল করা সম্ভব হবে শেষ পর্যন্ত, এটি একটি বড় প্রশ্ন হয়ে থাকছে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি, তারাও কিন্তু প্রেসিডেন্টের এখন সমালোচনা করছেন। সামগ্রিকভাবে পুরো আমেরিকা এখন বিভক্ত। একদিকে মানুষের এই মৃত্যু কিভাবে কমিয়ে আনা যায়, সংক্রমণ কিভাবে কমিয়ে আনা যায়, অন্যদিকে অর্থনীতি কিছুটা হলো সচল করা যায়, এই নিয়ে আসলে দুশ্চিন্তা প্রতিদিনই বাড়ছে। মানুষের জীবনযাপনও আসলে এক ধরনের দুঃসহ হয়ে উঠেছে। এর মধ্যে মানসিক স্বাস্থ্যেরও, পুরো দেশব্যাপী মানসিক স্বাস্থ্যের বিরাট অবনতি হয়েছে, আত্মহত্যা প্রবণতা বেড়ে গেছে, মানুষের ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে আগের চেয়ে অনেক বেশি, এবং অ্যাংজাইটি সহ যেসব মানসিক স্বাস্থ্যের সংক্রান্ত জটিলতা রয়েছে, মানুষ হাইপার টেনশনে ভুগছে। সব মিলিয়ে একটা বিরাট একটা সংকট ঘরে ঘরে আপনি বলতে পারেন। করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করছে রাশিয়ায়। প্রথম দিকে নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে সংক্রমণ ছাড়িয়েছে 1,88,000 মানুষে। সর্বশেষ 24 ঘন্টায় রাশিয়াতে আরও প্রায় 11,000 মানুষ আক্রান্ত হয়েছে ভাইরাসে। নিউজ 24-কে সেখানকার সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী চিকিৎসক ইব্রাহিম ইসলাম। করোনা আক্রান্তের হারের দিক থেকে রাশিয়া বর্তমানে 5ম স্থানে অবস্থান করছে এবং দ্রুত সংক্রমণের দিক থেকে রাশিয়ার অবস্থান 2য়। আমি যদি আপনাদেরকে শুধুমাত্র আজকে আক্রান্তের সংখ্যা বলি, রাশিয়াতে আজকেই আক্রান্ত হয়েছে 10,699 জন শনাক্ত করা হয়েছে। তন্মধ্যে সারা রাশিয়াতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1,87,859 জন। মস্কোর মেয়র সার্গেই সায়ানিনের ভাষায়, রাশিয়ার মস্কোর প্রায় 2% নাগরিক করোনায় আক্রান্ত। করোনার এই ভয়াবহতার কথা চিন্তা করে সারা রাশিয়াতে শুধুমাত্র মস্কোতেই 42টা এক্সট্রা হসপিটাল তৈরি করা হয়েছে এবং নিয়মিত হসপিটালগুলো কাজ করে যাচ্ছে। আমি যদি রাশিয়ার বর্তমান মানুষ যারা বসবাসরত বাংলাদেশে আছে তাদের কথা বলি, এদের মধ্যে 2টা পরিবার করোনায় আক্রান্ত হয়েছিল এবং 2 জন স্টুডেন্ট। খুশির খবর হচ্ছে একটি পরিবার অলরেডি সুস্থ হয়ে বাসায় ফিরে এসেছেন। করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ঔষধ রেমডেসিভির উৎপাদন সম্পন্ন করেছে দেশের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ। উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করার পর শুক্রবার শুরু হয়েছে বাজারজাত করার প্রস্তুতি। এসকেএফ কর্তৃপক্ষ জানিয়েছে রেমডেসিভির উৎপাদনের সব ধাপ সম্পন্ন করেছেন তারা। এসকেএফ এর উৎপাদন করা রেমডেসিভিরের বাণিজ্যিক নাম রেমিভির। করোনাভাইরাস বা কোভিড-19 রোগের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকারিতা দেখিয়েছে রেমডেসিভির। অনুমতির 1 সপ্তাহের মধ্যে রেমডেসিভির উৎপাদনে সাফল্য হিসেবে দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রেমডেসিভিরের যে মূল্য বাংলাদেশে এখন নির্ধারণ করা হয়েছে, এটি মূলত অনেক বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে। আমার ধারণা, যদি আমাদের সরকার বিষয়টা থেকে একটু ইন্টারফেয়ার করতো, না গলাতো, তাহলে এটির মূল্য অনেক কমিয়ে আনা সম্ভব। কখনো কখনো জাতির দুর্যোগে, মানবতার দুঃসময়ে মুনাফাবিহীন ভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। আমি প্রত্যাশা করবো এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সরকার এই কোম্পানিগুলিকে অনুরোধ করবে অন্তত দুর্যোগ সময়ে ব্যবহারের জন্য যেন
এটি নো প্রফিট নো লস ভিত্তিতে মানুষকে সরবরাহ করা হয়। করোনাভাইরাস সংক্রমণ উন্নতির দিকে ইতালিতে, যদিও সর্বশেষ 24 ঘন্টায় 243 জন সহ দেশটিতে প্রাণহানি 30,000 ছাড়িয়েছে। এরই মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা লম্বার্ডি থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানিয়েছেন প্রবাসী চিকিৎসক তামিম রিশাদ। ভাইরাসটা ওদের রেপ্লিকেশন করে লাংসে গিয়ে, ওদের পালমোনারি লেভেলে রেপ্লিকেশন হয় এবং আমাদের ইমিউন সিস্টেম ভাইরাসকে আক্রমণ করতে গিয়ে আমাদের লাংসকেও ক্ষতি করে অনেক। এজন্য পালমোনারি ফাইব্রোসিস হতে পারে, রেসপিরেটরি ডিজিজ হতে পারে। এই কারণে যারা বয়স্ক বেশি অথবা যাদের অলরেডি একটা ফুসফুসের সমস্যা ছিল অথবা হার্ট ডিজিজ ছিল, এই ভাইরাসটা এদের বেশি ক্ষতি করে এবং এদের কন্ডিশন আরো ক্রিটিক্যাল করে দেয়। ভয়াবহ করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এখন স্পেনে, যদিও দেশটিতে আজও মারা গেছেন 229 জন। সেখানকার সর্বশেষ অবস্থা আমাদের জানিয়েছেন ইসমাইল হোসেন রায়হান। স্পেনের কিন্তু আজকে বার্সেলোনার বিচটি খুলে দেওয়া হয়েছে। সেখানে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত কিন্তু শারীরিক ব্যায়াম সহ সাঁতার মানুষ কাটতে পারবেন এবং স্পেন সরকার 4 ধাপে কিন্তু এই স্পেনের যে লকডাউন সেটি কিন্তু শিথিল করেছে। প্রথমত তারা প্রথম ধাপে তারা শারীরিক ব্যায়ামের জন্য মানুষকে বেরোতে দিবে এবং গুরুত্বপূর্ণ যে সকল অ্যাপয়েন্টমেন্টগুলো আছে সেগুলিতে কিন্তু মানুষ অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয় ধাপে তারা বড় বড় শপিং মলগুলো খুলবে না, মিনি মার্কেটগুলো খুলে দিবে এবং তৃতীয় ধাপে বার রেস্টুরেন্টগুলো খুলবে, তবে 30%। সেখানে বাইরে যারা বসতে পারে এমন যেই রেস্টুরেন্টগুলো আছে সেগুলো কিন্তু তারা খুলবে, কিন্তু 30% ব্যবহার করতে পারবে এবং এই 1, 2, 3 ধাপ যখন দেখবে যে তারা সংক্রমণের দিকটি সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে সক্ষম, তখনই কিন্তু তারা জুন মাসের শেষের দিকে এই স্পেনের সকল ধরনের যে লকডাউন সেটি ঘোষণা করবে, লকডাউন সেটি নর্মাল করবে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে স্পেন সরকার কিন্তু যখন থেকে লকডাউন ঘোষণা করছে তখন থেকে কিন্তু প্রতিদিনই এই সংক্রমণের হার কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখছি যে অনেকটাই স্বাভাবিক হয়ে আসার পরে যখন এই সিদ্ধান্তটি আসলো তারপর থেকে কিন্তু স্পেনে এই আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে বাংলাদেশ দূতাবাস যেটি সিদ্ধান্ত নিয়েছে যে সরকার কর্তৃক যে নীতিমালা বা নির্দেশনাগুলো আছে সেগুলো সর্বোচ্চভাবে পালন করার জন্য তারা প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ওয়েজ অনার্স বোর্ড থেকে যে 3 জন মানুষ মারা গিয়েছে স্পেনে করোনা ভাইরাসে তাদেরকে 3 লক্ষ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে এবং যারা করোনা দুর্যোগে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ সরকার যেই সহায়তা পাঠিয়েছে সেটি কিন্তু প্রদান করা হচ্ছে। যুক্তরাজ্যের পাশের দেশ আয়ারল্যান্ডেও করোনা পরিস্থিতি অবনতির দিকে। সর্বশেষ 24 ঘন্টায় আরও 26 জন সহ দেশটিতে প্রায় 1500 মানুষের মৃত্যু হয়েছে। আয়ারল্যান্ড থেকে করোনা সংক্রমণের সর্বশেষ তথ্য আমাদের জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি মাহিউদুল ইসলাম। আয়ারল্যান্ডের সরকার গেল সপ্তাহে মোট 5 ধাপের লকডাউন প্রত্যাহারের একটি রোডম্যাপ ঘোষণা করে। প্রথম ধাপে 18 মে থেকে এই লকডাউন শিথিল করা হবে। 18 মেতে চশমার দোকান, ঘড়ি মেরামতের দোকান, মোবাইল ফোন মেরামতের দোকান থেকে শুরু করে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় দোকান এবং ব্যবসা বাণিজ্য খুলবে। এইভাবে ধাপে ধাপে মোট 5 ধাপে এই লকডাউন প্রত্যাহার করা হবে। এছাড়াও দেশটিতে এখন পর্যন্ত 5 কিলোমিটারের ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি তার বাড়ির চারপাশে 5 কিলোমিটার ভ্রমণ করতে পারবে। সেটি শরীর চর্চার উদ্দেশ্য হতে পারে, সেটি প্রাতরাশ করার জন্য হতে পারে এবং সেটি যে কোনো কারণে হতে পারে, কিন্তু 5 কিলোমিটারের বেশি ভ্রমণ করা যাবে না। 5 কিলোমিটারের ভ্রমণ নিষেধাজ্ঞা 9 জন পর্যন্ত বলবৎ থাকবে এবং 9 জন থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা 20 কিলোমিটার পর্যন্ত জারি থাকবে। এছাড়া 9 জন দেশের হোটেল, রেস্টুরেন্ট সীমিত আকারে খুলবে। এই ছিল আয়ারল্যান্ড থেকে করোনা ভাইরাস সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি। করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ায়। 24 ঘন্টায় নতুন করে মাত্র 18 জন কোভিড-19 সংক্রমিত হয়েছেন। নেই নতুন কোনো প্রাণহানি। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি তুলে ধরেছেন সহকর্মী মাসুম বিল্লাহ। করোনাকে গুড বাই জানাতে প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। তারই পরিপ্রেক্ষিতে আজকে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন সংবাদ সম্মেলন করেন।
এবং আগামী 3 ধাপে কিভাবে এই করোনাকে মুক্ত করা যায়, অস্ট্রেলিয়াকে আবারও স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা যায় সেই জন্য রোডম্যাপ ঘোষণা করেছেন সেটেলমেন্ট গাইড। যে সেটেলমেন্ট গাইডের মাধ্যমে 3টা স্টেপে আগামীতে শিথিল করা হবে বিভিন্ন রকমের যে রেস্ট্রিকশনগুলো দেওয়া হয়েছিল সেই রেস্ট্রিকশনগুলো। যেমন প্রথম ধাপে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে। আগে যেখানে ছিল 2 জনের বেশি ঘোরাফেরা করা যাবে না, সেখানে সেই 2 জন থেকে এখন 5 জন উন্নতি করা হয়েছে। ফ্যামিলি থেকে বিজনেস থেকে যে কোনো জায়গাতে যাওয়া যাবে 5 জন, এবং বেড়াতে যাওয়া যাবে, এবং কোনো রেস্টুরেন্ট টেকওয়ে, আগে শুধুমাত্র টেকওয়েগুলো খোলা থাকলেও এখন রেস্টুরেন্টও খোলার অনুমতি দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয় ধাপে যে স্টেপটা নেওয়া হবে সেখানে 10 জন যাওয়ার সুযোগ থাকবে, এবং সেখানে শুধুমাত্র রেস্টুরেন্ট টেকওয়ে গুলাই খোলা থাকবে না, সাথে সাথে বিউটি পার্লার এবং জিমও খুলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে সরকার। অর্থনীতির চাকাকে তাজা করার জন্য এবং জনগণকে বাইরে নিয়ে আসার জন্য মূলত এই উদ্যোগগুলো নিচ্ছে সরকার। এবং তৃতীয় ধাপে যে উদ্যোগগুলো নেওয়ার চিন্তা ভাবনা সরকার করছে সেখানে 100 জন জমায়েত হতে পারবে, এবং 100 জন জমায়েত হওয়ার সাথে সাথে রেস্টুরেন্ট সহ বিউটি পার্লার সহ বিভিন্ন যেসব বিশেষ করে যে বার গুলো আছে যেখানে ড্রিঙ্ক করা যায় যেসব জায়গাগুলো আছে সেগুলো খুলে দেওয়া হবে, উন্মুক্ত করা হবে পুরোপুরি। তবে তখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে করোনাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে, তবে আন্তর্জাতিক যেসব ফ্লাইটগুলো আছে সেগুলো তখন পর্যন্তই করা হবে না। এই 3 ধাপ পেরোনোর পরে যদি সরকারের পক্ষ থেকে কিংবা অস্ট্রেলিয়া গভর্নমেন্ট যদি চিন্তা করে যে না, অবস্থা ভালোর দিকে যাচ্ছে, তখনই পুরোপুরিভাবে ওপেন করবে বলে আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা গেছে। এদিকে করোনা প্রতিরোধে প্রায় 1 মাস পর সারা দেশের মসজিদগুলোয় জুমার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে করোনার মহামারী থেকে মুক্তি পেতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোয়া করা হয়। এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীর প্রবেশগুলোয় দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে টানা 4 জুম্মা সাধারণ মুসল্লিদের জন্য মসজিদে নামাজ আদায় বন্ধ ছিল। সরকারি সিদ্ধান্তে সেই অবস্থার অবসান হয়। স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে শর্ত সাপেক্ষে শুক্রবার জুম্মার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আমরা সমস্ত পদক্ষেপ নিয়েছি মসজিদ জীবাণুমুক্ত করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে জুমার নামাজের উপযোগী করে আমরা রেখেছি। মুসল্লিরা যাচ্ছে। দুপুর 12টার পর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের গেট খুলে দেওয়া হয়। মসজিদের উত্তর গেটে স্থাপন করা হয় জীবাণুনাশক বুথ। লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। করোনা ভাইরাসের কারণে কয়েকদিন জুমার নামাজ আমরা পড়তে পারি নাই, মনে মনে খুব আফসোস করেছি আর কি। আল্লাহর কাছে চাবো দেশ এবং শান্তি, দেশের শান্তি, দেশের মানুষের কল্যাণ, রোগ মুক্তি, এটা আমরা চাবো। জুম্মার নামাজ আদায়ে অধিকাংশ মুসল্লি মুখে মাস্ক পরে আসেন। 3 ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন তারা। জুম্মার নামাজ শেষে করোনার মহামারী থেকে মুক্তি পেতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোয়া করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল এবং রাজধানীতে প্রবেশ ঠেকাতে বিভিন্ন পয়েন্টে করা নজরদারি দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। করোনা মহামারী নিয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটিতে আজও 1701 জন কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে। সৌদি আরবের করোনা পরিস্থিতির সর্বশেষ খবর আমাদের জানিয়েছেন সহকর্মী আলামী। সৌদি সরকার কিন্তু চেষ্টা করছে এই করোনা সংক্রমণকে থামিয়ে রাখতে এবং বিস্তার রোধে নানামুখী তারা পদক্ষেপ নিয়ে চলছে। তো গতকালকে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে যে এই যে বর্তমান করোনা পরিস্থিতি চলছে এই সময় কিন্তু 5 জনের বেশি এক জায়গায় জড়ো হতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে যে পারিবারিক অনুষ্ঠান, সেখানে যদি গড় অথবা কমিউনিটি সেন্টার অথবা কৃষি খামারে কোথাও কিন্তু 5 জনের বেশি একত্রিত হতে পারবে না। তাছাড়া কোনো লেবার ক্যাম্পে এক লেবার ক্যাম্পের লেবার অন্য ক্যাম্পে গিয়ে এসে একত্রিত হতে পারবে না। শপিং মল, বিনোদন কেন্দ্র, এসব জায়গাও কিন্তু 5 জনের বেশি একত্রিত হতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের অনুষ্ঠান এবং সম্মেলন, সেমিনার, সব ধরনের অনুষ্ঠান কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এবং বলা হয়েছে যদি এরকম কোনো ঘটনা ঘটে যেখানে 5 জনের বেশি লোক একত্রিত হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু 999 বা 999-এ কল করে অভিযোগ জানাতে বলা হয়েছে। এদিকে কিন্তু সৌদি সরকার পরীক্ষার মাত্রা কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং তারা বিভিন্নভাবে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়ার জন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং এখন কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু এই করোনা
করোনার পরীক্ষা শুরু হয়েছে। মালয়েশিয়াতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬,৫২৫। সর্বশেষ ২৪ ঘন্টায় নতুন কোনো প্রাণহানি বা সংক্রমণের খবর পাওয়া যায়নি দেশটি থেকে। মালয়েশিয়া করোনা সংক্রমণ ও প্রবাসী বাংলাদেশিদের অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য আমাদের জানিয়েছেন সহকর্মী শাহাদাত হোসেন। বৈশ্বিক মহামারীর মধ্য দিয়েই পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। আজকে পবিত্র জুম্মার দিনও মালয়েশিয়াতে কোথাও জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়নি। সরকারের দেওয়া যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডারটি এটি চলমান, ঘোষণা না দেওয়া পর্যন্ত ১২ মে পর্যন্ত চলবে। যদিও সরকারের ঘোষিত যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডারটি শিথিল করা হয়েছে, তবে সেটি শুধু দেশের অর্থনীতি চাকা সচল রাখতে ফ্যাক্টরিগুলো এবং কনস্ট্রাকশন প্রজেক্টগুলো আছে এগুলো শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে এবং অনেকটা শিথিল করা হয়েছে। তবে পূর্ব ঘোষিত যেসব মসজিদ এবং স্কুল এগুলো যথারীতি বন্ধ রয়েছে। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টা নতুন করে আক্রান্ত হয়েছে ৬৮ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছে ৬,৫৩৫ জন। যথারীতি মালয়েশিয়ার সুস্থতার হার বেশি। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৮৮ জন, সর্বমোট সুস্থ হয়েছে ৪,৮৬৪ জন। পরপর দুদিন ধরে কোনো করোনা ভাইরাস আক্রান্তকারী মৃত্যু হয়নি, ১৬০ জন রয়েছে। মালয়েশিয়া নতুন করে আরো ১৮ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছে। এই নিয়ে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি আক্রান্তকারী সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮১ জনে। তবে বাংলাদেশি মৃত্যুর সংবাদ আমরা এখনো পাইনি। মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আইনটি শিথিল হলেও মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া যে স্বাস্থ্যনীতি মেনে এবং বাধ্যতামূলক যে কোভিড-১৯ এর পরীক্ষা সেটি করিয়েই প্রবাসী বাংলাদেশিরা তারা নিজ নিজ কর্মস্থানে যোগ দিচ্ছে। করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটির করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী চিকিৎসক কামরুজ্জামান নাবিল। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল ১,৫৫৭ জন এবং মৃতের সংখ্যা ৫৫ জন ছিল। সব মিলে আক্রান্তের সংখ্যা ১,০৪,৬৯১ জন এবং মৃতের সংখ্যা ৬,৫৪১ জনে দাঁড়িয়েছে। এর মাঝে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৮৩,৮৩৭ জন করোনা রোগী। এদিকে ইরানের রাজধানী তেহরান সহ আশেপাশের এলাকায় আজ রাতে ৫.১ মাত্রা সহ কয়েকবার বিভিন্ন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১ জন মারা গেছেন এবং ১১ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এবার হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। করোনায় সারা দেশে ১,৪৪৮ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডিএমপিতে ৭০৮ জন। করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হবে রাজধানীর ইম্পালস হাসপাতালে। প্রাথমিকভাবে ২.৫ মাসের জন্য এই হাসপাতাল ভাড়া নেওয়া হয়েছে। শুধু করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসা প্রদানের জন্য ৪৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল, যা ব্যবহার করবে পুলিশ সদস্যরা। প্রধানমন্ত্রী ব্যক্তিগত অনুগ্রহে পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ইম্পালস হাসপাতাল বন্দোবস্ত করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং নির্দেশে রাজধানীর ইম্পালস হসপিটালটি করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য বন্দোবস্ত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ এবং ইম্পালস হসপিটাল কর্তৃপক্ষের মধ্যে ইতিমধ্যেই একটি MOU স্বাক্ষরিত হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই হসপিটালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা শুরু হবে। করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে প্রস্তুত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গড়ে ওঠা দেশের সবচেয়ে বড় করোনা আইসোলেশন সেন্টার। শিগগিরই অস্থায়ী হাসপাতাল উদ্বোধন করা হবে। এর মধ্যে হাসপাতালটির পরিচালকও নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তানজির মেহেদিকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনা ভাইরাসের ভয়াবহতা আঁচ করে দেশের মানুষের সেবায় এগিয়ে এসেছে দেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। তাদের প্রস্তাবেই আইসিসিবিতে গড়ে উঠেছে আইসিইউ সহ ২,০৮৪ শয্যার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম করোনা আইসোলেশন সেন্টার। অস্থায়ী শেডের নিচে ৬ ভাগে বসানো হয়েছে রোগীদের শয্যা। প্রতিটি ভাগে বেডের সংখ্যা ২৪৮। সেবা দিতে প্রস্তুত থাকবেন ৮ চিকিৎসক সহ ৩২ নার্স। সব মিলিয়ে প্রস্তুত আছে ১,৪৪৮টি শয্যা। চিকিৎসক ও সেবিকাদের জন্য আছে বসার বিশেষ ব্যবস্থা। রোগী আর স্বাস্থ্যকর্মীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশপথ। এর বাইরে আইসিসিবির ৩টি হলে বসানো হয়েছে ১৭৫টি করে ৫২৫টি শয্যা। আর চতুর্থ হলটিতে স্থাপন করা হয়েছে ৭১ শয্যার আইসিইউ ইউনিট। আইসিইউর কাজ শেষ হতে আরও কদিন সময় লাগবে। অক্সিজেন সার্কুলেশন সিস্টেমটাও বসে গেছে এবং হলের ভেতরে যে
রিনোভেশন যতটুকু প্রয়োজন সঞ্চালন লাইনের জন্য, সেটাও আমরা গতকাল দেখেছি যে সেটা সম্পন্ন হয়েছে। এখন 71টি আইসিইউ বেডগুলো বসানো এবং সংযোগ দেওয়া, এই কাজটির জন্য 10 দিন সময় লাগতে পারে। হাসপাতাল পরিচালক বলেন, চিকিৎসা সেবা দিতে প্রস্তুত আছেন তারা। মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে কোভিড-19 ব্যাপারে এটা শুরু করছে। আগামীকাল স্বাস্থ্যমন্ত্রী দুপুর 12টায় অভিপ্রায় ব্যক্ত করছেন। দেশে করোনা সংক্রমণ শুরুর পর আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে সরকারকে আইসিসিবিতে 5,000 শয্যার অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। করোনার প্রাদুর্ভাবে দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের শঙ্কায় পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। পরিস্থিতি স্বাভাবিক না হলে অন্তত সেপ্টেম্বরের আগে খুলছে না ক্যাম্পাস। এমন অবস্থায় যতটা সম্ভব তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সিলেবাস এগিয়ে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। তবে সব শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসের আওতায় আনা বড় চ্যালেঞ্জ বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তারপরও বিভিন্ন উপায়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। প্লাবন রহমানের রিপোর্ট। ছবিতে বোঝা কঠিন, এটি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু প্রায় 1.5 মাসেরও বেশি সময় বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন এমনই ফাঁকা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, করোনা আক্রান্তের সংখ্যায় গেল 17 মার্চ থেকে বন্ধ দেশের 40 পাবলিক বিশ্ববিদ্যালয়। ছুটিতে এসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় 3.5 লাখ শিক্ষার্থী। যেহেতু বিশ্ববিদ্যালয় আমার জীবনে নতুন একটা দিক এবং এ সম্পর্কে আমার ধারণা খুবই কম, তাই শিক্ষকদের গাইডলাইন্স ছাড়া আমার একাডেমিক পড়াশোনাটা করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আর কতদিন এরকম পরিস্থিতি থাকবে এবং কতদিন বন্ধ থাকবে আমরা জানি না। সেশন জটের আশঙ্কা তো অবশ্যই আছে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্লাস আবার আরম্ভ করতে আমরা প্রায় 4-5 মাসের একটা দীর্ঘ বিরতির মধ্যে পড়ে যাব। একই রকম শঙ্কার মধ্যে দিন কাটছে বিশ্ববিদ্যালয়গুলোর অধীন এবং অঙ্গীভূত কলেজে উচ্চশিক্ষার গণ্ডিতে থাকা প্রায় 33 লাখ শিক্ষার্থীর। শিক্ষার্থীদের এসব আশঙ্কার সঙ্গে একমত পোষণ করে শিক্ষাবিদদের পরামর্শ, এখন যতটা সম্ভব তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে হবে। সেশন জট আবার আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আগে কিন্তু আমাদের তথ্য প্রযুক্তির শক্তিটা ছিল না। এই তথ্য প্রযুক্তিকে যথাযথভাবে ব্যবহার করা, এটার উপরে আমি গুরুত্ব আরোপ করব। যদি এটা 6 মাসের মধ্যে আমরা ফিরে আসতে পারি ক্যাম্পাসে, বাকি 6 মাস অতিরিক্ত শ্রেণী ক্লাস নিয়ে, ছুটিগুলোকে বাদ দিয়ে ছুটির সময় ক্লাস নিয়ে, তাহলে আমরা হয়তো অনেকটা এই সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম ত্বরান্বিত করতে কাজ চলছে। পরিস্থিতি বিবেচনায় কত শিক্ষার্থীকে অনলাইন ক্লাসের আওতায় আনা যাবে সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। আমরা আমাদের অনেক সহকর্মী কিন্তু বিভিন্নভাবে অনলাইন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা অব্যাহত আছে। অনলাইন কার্যক্রম সেটির মাধ্যমে পৌঁছার জন্য সম্ভাব্যতা কি, কত ভাগ শিক্ষার্থীর মধ্যে কোন বিভাগ কতটুকু আসতে পারে, সেই ভিজিবিলিটিটা স্টাডি করে তখন বিন্দু সিদ্ধান্ত নেবেন। ফলে করোনা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। সেক্ষেত্রে তথ্য প্রযুক্তির উপর ভর করে কোন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কতখানি ক্ষতি পুষিয়ে নিতে পারবে তা নির্ভর করছে প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও নেতৃত্বের উপর। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনার এই মহা দুর্যোগেও বিশ্বব্যাপী চালু রয়েছে পুঁজিবাজারের লেনদেন কার্যক্রম। এক্ষেত্রে উল্টো চিত্র বাংলাদেশে প্রায় 1.5 মাস ধরে বন্ধ রাখা হয়েছে শেয়ার লেনদেন। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় বন্ধ থাকলে কেবল দেশি বিনিয়োগকারী নয়, মুখ ফিরিয়ে নেবেন বিদেশি বিনিয়োগকারীরাও। এতে ক্ষতির মুখে পড়বে সার্বিক অর্থনীতি। তাই দ্রুত পুঁজিবাজার চালু করার তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনা দুর্যোগের এই সময়ে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অন্যান্য শিল্পের মতোই বন্ধ করে দেয়া হয় দেশের পুঁজিবাজার কার্যক্রম। ফলে প্রায় 1.5 মাস ধরে বন্ধ রয়েছে শেয়ার লেনদেন। এতে বিপাকে আছেন লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্ট সবাই। তবে চলমান এই সংকট দীর্ঘমেয়াদী হলেও পৃথিবীর প্রায় সব দেশেই চালু রয়েছে পুঁজিবাজার লেনদেন। দুর্যোগের এই সময়েও বিশ্বের বেশ কিছু পুঁজিবাজারে সূচকও বাড়ছে। বিশ্লেষকরা তাই বলছেন, দীর্ঘমেয়াদে পুঁজিবাজার বন্ধ রাখলে আরও বড় ক্ষতির মুখে পড়বেন বিনিয়োগকারীরা। মার্কেট শুড বি ওপেন, মার্কেট শুড বি মেড ফাংশনাল। কারণ এটা যদি না হয়, আমাদের ইকোনমি সম্বন্ধে বিদেশে এবং ইভেন স্বদেশী ইনভেস্টরদের কাছে একটা রং বার্তা যাচ্ছে, একটা ভুল বার্তা যাচ্ছে যে বাংলাদেশের পুঁজিবাজার যে কোনো সময় বন্ধ হয়ে থাকতে পারে, এখানে তো কেউ বিনিয়োগ করতে আসবে না তাহলে বিদেশিরা। আমি সরকারকে আহ্বান জানাতে চাই যে স্বাস্থ্য ঝুঁকিটাকে মিনিমাইজ করে যত দ্রুত সম্ভব
পুঁজি বাজারকেও খুলে দেওয়া হোক এবং বিনিয়োগকারীদের তাদের মানি এবং তাদের তারল্যে তাদের অ্যাক্সেস এইটা রিএস্টাবলিশ করা হোক। সম্প্রতি সরকার লকডাউনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ শিথিল করায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ আসছে 10 মে থেকে পুঁজিবাজার খোলার অনুমতি চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে। আমাদের অনেক দেশি বিদেশি বিনিয়োগকারী চায় পুনরায় স্টক এক্সচেঞ্জ চালু হোক। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমতি পেলে ঢাকা স্টক এক্সচেঞ্জ পুনরায় খোলা যাবে। আমরা আশা করছি যে আমাদের সরকার আমাদের কমিশনের কোরাম পূরণ করে দিলে তখন আর কমিশন মিটিং এরও সমস্যা থাকবে না, শীঘ্রই হয়তো নিষ্পত্তি হবে, এটা সরকার নিশ্চয় বিবেচনায় আছে। তো এইসব সার্বিক বিষয়গুলিকে মাথায় নিয়ে আসলে এই মুহূর্তেই এটা কনফার্ম করে বলার অবকাশ নেই যে আপনার 10 তারিখে থেকে লেনদেন শুরু করা যাচ্ছে আর কি। সংকট পরবর্তী সময়ে সরাসরি নগদ প্রণোদনা না হলেও কর্পোরেট কর কমানো, মার্জিন ঋণ মওকুফ এবং ট্রানজ্যাকশন ট্যাক্স কমিয়ে আনার মতো প্রক্রিয়াগত প্রণোদনা দেওয়ারও পরামর্শ দিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে প্রবাসের খবর। অনিশ্চিত অস্থির সময় কাটিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ছেড়েছে 157 জন বাংলাদেশি। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বাণিজ্যিক বিমানের একটি বিশেষ ফ্লাইটে আজ দেশে এসে পৌঁছাবেন করোনা সংক্রমণে আটকে পড়া এসব বাংলাদেশি। অনেকদিন ধরে আটকা ছিলাম, প্রায় 2 মাস, অনেকে 3 মাস ধরেও আটকা ছিল। আজকে সাকসেসফুলি 159 জন একসাথে বাংলাদেশে ফেরত যেতে পারছি। বাংলাদেশ হাই কমিশন এবং বিবিসিএফ এর সহযোগিতায় এবং আমরা এখন যেতে পারছি এবং আমরা খুব খুশি যে আমরা আমাদের প্রিয়জনদের কাছে ঢাকায় ফেরত যেতে পারছি। বাংলাদেশ হাই কমিশন, মিল্টন ট্রাভেল সেন্টার এবং ভিক্টোরিয়া বাংলাদেশ কমিউনিটি ওরা আমাদেরকে অসম্ভব সহযোগিতা করেছে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের 3000-এরও বেশি অভিবাসী আটক রয়েছে মালয়েশিয়ার সিমুনিয়া ক্যাম্পে। ছোট বড় নানা অপরাধে জড়িত এসব অভিবাসীকে মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে ধরে এনে ক্যাম্পটিতে রাখা হয়। তবে পবিত্র রমজানে নারী শিশুসহ এই সব অভিবাসীদের ইফতার সামগ্রী দিয়ে সহায়তা করেছেন বাংলাদেশি মালিকানাধীন বিএম গ্রুপের চেয়ারম্যান ওয়াহিদা বিনতে মোহাম্মদ ইব্রাহিম ও স্বত্বাধিকারী আব্দুল হামিদ জাকারিয়া। এ দুঃসময়ে পাশে দাঁড়ানোয় হাজি জাকারিয়াকে টোকেন অব অ্যাপ্রিসিয়েশন তুলে দেন সিমুন ইমিগ্রেশন ক্যাম্প প্রধান হাজিজা বিন আবদুল্লাহ। কোভিড-19-এর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয় মালয়েশিয়ার প্রবাসীদের পাশে দাঁড়ায় বিএম গ্রুপ। ইউরোপের দেশ গ্রিসে গত 24 ঘন্টায় মাত্র 2 জনের মৃত্যু হয়েছে, আর তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুলে নেওয়া হচ্ছে লকডাউন। সেখানকার সর্বশেষ অবস্থা জানিয়েছেন ডক্টর আলামিন। গ্রিক সরকার দ্বিতীয়বারের মতো রেসিডেন্স পারমিট নবায়নের জন্য নতুন আইন পাশ করেছে, যা এই মাসের 4 তারিখ থেকে কার্যকর। এই আইন কার্যকরের ফলে সাময়িক রেসিডেন্স পারমিট ব্লেভেবেসি এবং গ্রিসে বৈধভাবে বসবাস করার জন্য যে সকল কাগজপত্র ছিল তা এই বছরের শেষের দিক থেকে অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত অটো রিনিউ হয়ে গেছে। সুতরাং গ্রিস প্রবাসী যারা বাংলাদেশে গিয়ে আটকা পড়েছেন আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হওয়ার কারণে এবং আপনাদের রেসিডেন্স পারমিট কিংবা ব্লেভেবেসির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। গ্রিস সরকার দ্বিতীয়বারের মতো আবারও প্রণোদনা, যারা গ্রিসে করোনা ভাইরাসের কারণে চাকরি হারিয়েছেন তাদের জন্য প্রণোদনার ঘোষণা দিয়েছেন। কিন্তু 4 মে লকডাউন শিথিল হওয়ার কারণে যারা কাজে যোগ দিয়েছেন তারা এই প্রণোদনার আওতায় আসবেন না। কিন্তু 15 তারিখে কিংবা আপনার জুন মাসের 1 তারিখে যারা কাজে যোগ দিবেন তারা এই প্রণোদনার আওতায় আসবেন এবং আপনাদের বিভিন্ন শর্ত সাপেক্ষের ভিত্তিতে এই প্রণোদনা আপনারা গ্রহণ করতে পারবেন। আরেকটি খুশির খবর হচ্ছে, দীর্ঘদিন বন্ধ থাকার ফলে আপনার শরণার্থী আবেদন কিংবা অ্যাসাইলাম আবেদন নতুন করে এই মাসের 15 তারিখ থেকে চালু হবে। গ্রিসে বাংলাদেশি প্রবাসীর বেশিরভাগ অংশই রেস্টুরেন্ট ব্যবসা কিংবা রেস্টুরেন্টে কাজ করে এবং কফি শপগুলোতে কাজ করে। সরকারের এই ঘোষণার ফলে বাংলাদেশি গ্রিস প্রবাসীদের মধ্যে আশার আলো সঞ্চারিত হয়েছে। তারা মনে করছেন, তারা বিশ্বাস করছেন যে অতি শীঘ্রই তারা নতুন করে আবার কাজে ফিরে যেতে পারবে। ইউরোপ ও এশিয়ার মাঝখানের ছোট্ট দ্বীপদেশ সাইপ্রাসে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। দেশটিতে নতুন কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। নতুন আক্রান্ত হয়েছে মাত্র 2 জন।
নিকোশিয়া থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি নদীম আহমেদ। সাইপ্রাসের অবস্থা কিছুটা শীতল হলেও এখানে সবাই তো আর কাজ করতে পারতেছে না। তাছাড়া এখানে যাদের ওয়ার্ক পারমিট আছে তারা হয়তো কাজ করতে পারতেছে, যাদের কাজের পারমিট নেই তারা তো কাজ করতে পারে, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এখানে যাদের বাসা ভাড়া, কারেন্ট বিল, পানির বিল এগুলো তারা পে করতে পারতেছে না। তাছাড়া যারা রিফিউজি আছে তারা ঘরতে বাইরে পারতেছে না। ইভেন যারা কাজ করতে পারতেছে তারাই বাইরে দিতে পারতেছে, যাদের কাগজপত্র নাই তারা তো ঘরতে পারতেছে। এবং যদিও তারা বাইরে দিতে চেষ্টা করে কিন্তু এখানে পুলিশ খুব তৎপর, তাদেরকে ফাইন করতেছে। প্রত্যেকটা লোকের ফাইন হচ্ছে 300 ইউরো মতো তারা ফাইন করতেছে। তো এই অবস্থার মধ্যে তো হইতেছে না। এখন কিছুটা শীতল হয়েছে, কিন্তু পুরোপুরি খোলা দেওয়ার চিন্তাধারা আছে হয়তো 21 তারিখের মধ্যে। 21 তারিখের পরে হয়তো বোঝা যাবে সাইপ্রাসে কী অবস্থা। এখন যে ক্ষতিগ্রস্ত যে অবস্থা সাইপ্রাসে চলতেছে, এই ক্ষতিগ্রস্ত হয়তো শেষ হতে কমতে কম আরও 2 বছর সময় লাগবে। ইউরোপের দেশ স্লোভেনিয়া থেকে মহামারী করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী রাকিব হাসান রাফি। গত সোমবার থেকে স্লোভেনিয়াতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থানে আসায় বিভিন্ন ধরনের বার, রেস্টুরেন্টগুলো খুলে দেওয়া হয়েছে। এছাড়াও স্লোভেনিয়ার অভ্যন্তরে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের ব্যাপারে যে নিষেধাজ্ঞা ছিল সেটিও তুলে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা যেটা শুনতে পেরেছি স্থানীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে আগামী 11 মে থেকে স্লোভেনিয়াতে সকল গণপরিবহন পরিষেবা খুলে দেওয়া হবে। তবে কবে নাগাদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কবে নাগাদ লুবলিয়ানাতে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর ইয়াজেভ পুসনেক এয়ারপোর্ট সকল ফ্লাইটের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তা সম্পর্কে এখনো আমরা কোনো কিছুই জানতে পারিনি। এছাড়াও স্লোভেনিয়া সরকারের বেশ কিছু গৃহীত পদক্ষেপের কারণে, পাশাপাশি এখানকার জনগণের সচেতনতার কারণে স্লোভেনিয়াতে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা কম এবং করোনা মোকাবেলায় আজ ইউভুক্ত দেশগুলোর মাঝে স্লোভেনিয়া নিজেকে একটি রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করেছে। এবার বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরে নিল দেশটি। শুক্রবার বিশেষ ফ্লাইটে 170 জন ভারতীয় নাগরিককে ফিরে নেয় ভারত। পর্যায়ক্রমে এমন আরও 7 ফ্লাইটের মাধ্যমে নিজ দেশের নাগরিকদের নিয়ে যাবে দেশটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী করোনা ভাইরাস মহামারীর কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরে নিতে বন্দে ভারত মিশন প্রত্যাবাসন কার্যক্রম শুরু করেছে দেশটির সরকার। প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজে আটকা পড়া শিক্ষার্থীদের শ্রীনগরে ফিরে নেওয়া হয়। হাইকমিশনার শ্রীমতী রিবা গাঙ্গুলি দাস বিমানবন্দরে উপস্থিত হয়ে বাংলাদেশ ছেড়ে যাওয়া ভারতীয় নাগরিকদের প্রথম দলটিকে বিদায় জানান এবং তাদের সাথে মতবিনিময় করেন। Very thankful to our government, High Commission and everyone here. Our Prime Minister Narendra Modi has taken the step and we're really highly thankful to our government, and we think that every time they'll show the same support. Even during these days, the High Commission and other had been very helpful for us. So, and our college authorities, everyone had been so helpful to us. We can remember it for the AIDS. They did a good job actually. We had to do an online registration for that. Firstly, and then they sent us the emails accordingly, and we had to book our tickets. So they did a good job, really good job actually. কোভিড-19 মোকাবেলায় গ্রাহক, চিকিৎসক এবং ক্ষতিগ্রস্ত খুচরা ব্যবসায়ীদের জন্য 100 কোটি টাকার আর্থিক সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে গ্রামীণফোন। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন গ্রামীণফোনের সিইও। এই কার্যক্রমের আওতায় 1 কোটি গ্রাহকের মধ্যে 10 কোটি ফ্রি মিনিট প্রদান করা হবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সার্টিফাইড 25,000 করোনা চিকিৎসকের জন্য 1 টাকার বিনিময়ে আগামী 6 মাসের জন্য প্রতি মাসে 30 জিবি ইন্টারনেট দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এছাড়া সব গ্রামীণফোন গ্রাহকদের জন্য সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রতি মিনিটে 48 পয়সা কল রেট দেওয়া হবে। করোনায় থমকে আছে ক্রীড়াঙ্গন, এর জন্য ক্লান্তিকাল শেষে করা চাই সঠিক পরিকল্পনা, বলছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বিরতির রেশ কাটাতে টাইগারদের গুরুত্ব দিতে হবে ট্রেনিং ক্যাম্পের ওপর, জানান মিস্টার ডিপেন্ডেবল। আরিফুল ইসলামের রিপোর্ট। 3 মাস ধরে স্থগিত মাঠের ক্রিকেট, নেই অনুশীলন। করোনার দিনগুলোতে আর সবার মতো ঘরবন্দি ক্রীড়াঙ্গনের তারকারা 4 দেয়ালের মাঝে নিতে হচ্ছে ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জ। দ্রুত করোনা কাল শেষে সচল হবে ক্রীড়াঙ্গন, এমন আশায় পার হচ্ছে দিনরাত। তবে মাঠের লড়াইয়ে ফেরার আগে টাইগারদের ফিটনেস আর স্কিল নিয়ে কাজ করা বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন মুশফিকুর রহিম। 3 থেকে 4 সপ্তাহের ট্রেনিং ক্যাম্প থাকলে সুযোগ থাকে ঝালিয়ে নেয়ার। এটা শুরু হওয়ার আগে যদি খুব ভালো হয়, যদি আমরা 15-20টা দিন বা একটা মাস যদি ইনশাল্লাহ একটা ভালো ক্যাম্প করতে পারি, যেখানে আমরা ফিটনেস বা আমাদের স্কিলগুলো যেটা অনেকদিন আমরা করতে পারছি না সেটা যেন আমরা ডেভেলপ করতে পারি, তো এটা একটা অনেক বড় ইম্পর্টেন্ট হবে। আর যদি ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয় তাহলে তো অবশ্যই খুবই ভালো একটা দিক হবে।
বাংলার মিস্টার ডিপেন্ডেবল মনে করেন র্যাঙ্কিংয়ে আরো উন্নতি করার সামর্থ্য রাখে বাংলাদেশ দল। ছোট ছোট ভুল এড়ানো, সঠিক পরিকল্পনা টাইগারদের নিয়ে যেতে পারে টপ 5-এ। স্টেপ বাই স্টেপ এগোতে হবে। যেরকম ধরেন আমরা যদি নেক্সট 2-3 ইয়ারের মধ্যে একটা র্যাঙ্ক করি যে হ্যাঁ আমরা টপ 6 যেতে চাই, তো মেক শিওর আমাদের 7 এবং 8 যারা আছে তাদেরকে বিট করতে হলে আমাদের কি করতে হবে। বাট আলটিমেট গোল ডেফিনেটলি হওয়া উচিত যারা টপ র্যাঙ্ক প্লেয়ার বা টপ র্যাঙ্ক টিম তারা কিভাবে কাজ করে টপ র্যাঙ্কে, যেটা 5-6 বলেন, এই 3টা ফরম্যাটে যেন আমরা যেতে পারি, সেটা হবে আমার ক্যারিয়ার শেষ করার আগে ইনশাআল্লাহ একটা ওয়ান অফ মাই গোল। করোনাকালে পরিবারের সাথে সময় পার করছেন মুশফিকুর রহিম। ডেইলি ক্রিকেটের আড্ডায় জানিয়েছেন শখের তালিকায় আছে ডায়েরি লেখা, আছে টুকটাক রান্না করা। করোনা দুর্গতদের সাহায্যে শনিবার ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট নিলামে তুলছেন মুশফিকুর রহিম। আরিফুল ইসলাম, নিউজ 24। সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে করোনা ছাড়া টেস্ট নেই, বন্ধ বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্যাহত স্বাস্থ্যসেবা, বেতন পাচ্ছেন না চিকিৎসা কর্মীরা। করোনার মহাসংকটেও ঘাপটি মেরে আছেন বহু বিত্তশালী, খবর নেই ধনী এমপি মন্ত্রীদেরও দায়বদ্ধতা থেকে এগিয়ে আসার আহ্বান। দেশে নতুন করোনা আক্রান্ত 709 জন, আরও 7 জনের মৃত্যু। বিশ্বে মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সংখ্যা, দেশে প্রথম রেমডেসিভির উৎপাদন করল এসকেএফ। 1 মাস পর মসজিদে মুসল্লিদের জুমার নামাজ আদায়, করোনা প্রতিরোধে সামাজিক সচেতনতায় গুরুত্ব, মহামারী থেকে মুক্তি পেতে বিশেষ প্রার্থনা। সেপ্টেম্বরের আগে খুলছে না ক্যাম্পাস, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেশন জটের সংখ্যা, অনলাইনে সিলেবাস এগিয়ে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা দুর্যোগ বিশ্বব্যাপী চালু শেয়ার বাজার, উল্টো চিত্র বাংলাদেশে, দ্রুত না খুললে মুখ ফিরে নিতে পারেন বিদেশি বিনিয়োগকারীরা। এবং করোনায় থমকে গেছে ক্রীড়াঙ্গন, বিরতি কাটিয়ে টাইগারদের গুরুত্ব দিতে হবে ট্রেনিংয়ে, পরামর্শ মুশফিকুর রহিমের। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।